সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা ৪ লেখনীতে বৃষ্টি ইসলাম। খানমহল মধ্য নিশীথ, চারপাশ অন্ধকারাচ্ছন্ন। আমাবস্যা নেমে এসেছে বোধহয় ধরণীর বুকে। শশীর লুকিয়েছে মেঘকুঞ্জের গহীনে। মাঝরাতে ঘুম থেকে সজাগ হলো আব্র, নিভু নিভু দৃষ্টি মিলে চাইল। পালঙ্ক ছেড়ে বসলো আধশোয়া থেকে। দেয়ালে ঝুলে থাকা টিং টিং আওয়াজ করা ঘড়িটির দিকে নজর বুলালো। পরখ করলো রাত ১টা বাজে। আওড়ালো অন্তরালে মহলের বাইরে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। আব্রর রুমে টেবিলের উপরে রাতের খাবার রেখে গিয়েছে আলিনা খান। কিন্তু আব্রর এখন খাবার খাওয়ার সময় না, তার এখন সিগারেট প্রয়োজন। যার দরুন পা বাড়ালো ব্যালকনির দিকে। প্যাকেট থেকে সিগারেট বের করলো, জ্বালাবে। পরক্ষণেই দেখলো লাইটার নেই সাথে। ব্যালকনি থেকে বেরোলো, রুমের আন্দরে আসলো, টেবিলের পানে পৌঁছালো, লাইটারটা হাতে নিল। পা বাড়াবে ব্যালকনির দিকে, হঠাৎ পদচারণ রুদ্ধ হলো। পিছন ফিরলো, ভুরুকুটি কুচকালো। টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিল। মাত্রই কেউ মেসেজ করেছে। নোটিফিকেশনের টুং শব্দ আব্রর কানে গহীনে পৌঁছালো। কৌতূহলবশত আব্র ফোনটা হাতে নিল। মেসেজ চেক করে কিছুটা ঘাবড়ালো। এই সময় এই মেসেজ এক্সপেক্ট করেনি বোধহয় আব্র। কপালে আব্রর বিন্দু বিন্দু ঘাম জমেছে। অচরে উৎকণ্ঠার ভাঁজ পড়ল কপালে। আব্র কিছু একটা ভাবলো, ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল মুহূর্তেই। একটা কালো শার্ট পরলো ইন করে, উপরে কালো ব্লেজার পরলো, হাতে ব্র্যান্ডের ওয়াচ। আন্ডার কাটিং চুলগুলো আঁচড়ানোর সময় হলো না। পারফিউম স্প্রে করলো বডিতে। আব্র পুরোপুরি তৈরি হয়ে নিল। এখন বেরোতে হবে আব্রকে। সাথে নিল পাসপোর্ট এবং দরকারি কিছু জিনিসপত্র। কারের চাবিও নিতে ভুলল না সাথে। কিন্তু আব্র হঠাৎ এত রাতে যাচ্ছে কোথায়? আব্র তার কক্ষ থেকে বেরিয়ে নৈশব্দের নিচে নামছে অন্দরমহলের। সবাই ঘুমোচ্ছে বোধহয়। আব্র মোটেও চায় না কেউ এখন সজাগ হোক, যার দরুন আব্রকে যেন কারোর প্রশ্নের মুখোমুখি হতে না হয়। আব্র অন্দরমহলের মেইন দরজা আস্তে আস্তে খুলল। কোনো বিকট শব্দ যেন সৃষ্টি না হয়। অন্দরমহল থেকে বেরিয়ে পুনরায় বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আব্র গাড়ির ভেতরে বসবে, ঠিক তখনই এক অদৃশ্য টানে চোখ আটকে গেল কোথাও। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো আব্র। কপালের মাঝ বরাবর ভুরুজোড়া কুঁচকে উঠল। বিস্ময়ের তীব্র রেখা ফুটে উঠল মুখ জুড়ে। আব্রর দৃষ্টি গিয়ে স্থির হলো মহলের দোতলার এক বারান্দায়। নিশতি রাতে মহলের বাহিরে টিমটিমে বাতির আলোতে আবছাভাবে ফুটে উঠেছে রহস্যময় অবয়ব। কারো উপস্থিতি নিঃশ্বাসহীন এই রাতের আকাশে অশরীরী হয়ে দাঁড়িয়ে আছে। ব্যালকনির প্রান্তে স্থির সেই ছায়ামূর্তি। আব্রর চোখ অনড় হয়ে আটকে গেল সেখানে। মনের গভীর থেকে ধ্বনিত হলো একটাই প্রশ্ন, কে এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে? চোখের পলকে আব্রর আঁখে যুগল বন্দি করে নিল সেই অবয়বকে। মনে হলো আকাশের গগনে ঝুলে থাকা চাঁদের নিচে দাঁড়িয়ে আছে তারই প্রতিচ্ছবি, এক জীবন্ত চন্দ্রবালা। রাতের নিস্তব্ধতার মাঝে এক অলৌকিক রূপকথার জন্ম হলো। আব্র ভাবল, শশীর মতোই সে আরেক চন্দ্রবালা। দুজনেই একে অপরের ছায়া, একে অপরের পরিপূরক। তবে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আব্র পেছন ফিরে দাঁড়ায়। শরীর জুড়ে নিস্তরঙ্গ এক নিঃসঙ্গতা। কাঁধ অব্দি এলোমেলো চুল হিম বাতাসে আলতো করে দুলছে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। আব্র গভীর মনোযোগে পরখ করলো সেই প্রতিচ্ছায়া। চোখে ভেসে উঠল মহলের প্রতিটা নারীর মুখ। আব্র দেখেছে সবাইকে। কারোর চুল এমন খাটো নয়, কারোর কেশ এমন ঘাড় ছোঁয়া নয়। কেবল একজনই ছিল যার কেশ ছিল এইভাবে, যার পরিধানে ছিল সাদার স্পষ্টতা, যার অস্তিত্ব আজও মনের অলিন্দে ধ্বনিত হয় অনাহত ঝংকারের। আব্র ভাইয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা নামই উঠে এলো, ওহুজান। এই একটা নামই উচ্চারিত হতেই আব্রর বুক পাঁজরে বিদ্যুৎ খেলে গেল। শ্বাস প্রশ্বাসের গতি মুহূর্তেই অস্থির হয়ে উঠল। এক অজানা অস্বস্তি ছড়িয়ে পড়ল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মনে হলো এই নামের আড়ালে লুকিয়ে আছে গোপন নিঃশ্বাসরুদ্ধ বেদনা ঘন অতীত। এক অন্ধকার অধ্যায়, যাকে আব্র বহু আগেই মনের পাতা থেকে ছিঁড়ে ফেলেছিল, যাকে সে গলা টেপে দাফন করেছিল চিৎকারে। যে স্মৃতি আজও চুপচাপ পাশে বসে থাকে, রক্ত ঝরায় তার স্নায়ু জুড়ে।
ওহু বারান্দা ছেড়ে কক্ষে ঢুকে গেল, যার দরুন সেখানে আর দাঁড়ালো না আব্র। দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। মহলের দুজন পাহারাদারকে বলল গেট খুলে দিতে। একজন পাহারাদার গম্ভীর কণ্ঠে শুধালো, ছোট সাহেব, আপনি এত রাত্রে কই যান? কিন্তু এই কথা আব্রর কর্ণ পর্যন্ত পৌঁছালো না। কিভাবে পৌঁছাবে? আব্রর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে ওহুর স্মৃতি, মিশে থাকা অস্পষ্ট প্রতিচ্ছবি। ভাবছে মনে মনে, আর নিজেকে নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে রীতিমতো। আচ্ছা, আজ কি ওহু আব্রকে রেসে দেখেছিল? আব্রকে দেখে ওর কি অনুভূতি হয়েছিল? চিনতে পেরেছিল কি সে আব্রকে? কিন্তু আব্র তো জানে না। আব্রকে দেখার পর চন্দ্রবালার পৃথিবীটাই থমকে গিয়েছিল খানিক প্রহরের জন্য। আব্র তার অন্তর ইন্দ্রিয়ে আওড়াতে থাকলো, ওহু, তোর স্মৃতি থেকে আমি একেবারেই মুছে গিয়েছি কত সহজে, তাই না রে? আমি একেবারেই মুছে গিয়েছি, তাই না? আমার কথা তো তোর মনেই নেই। ভুলে গেছিস আমার স্মৃতি চিরদিনের জন্য। তুই কে? আমি কি ছিলাম তোর অতীতের জীবনে? কোন জায়গা ছিল তোর অতীত জীবনে আমার? সবই তো ভুলে গিয়েছিস। হারিয়ে ফেলেছিস আমার স্মৃতি, তাই হারিয়ে গিয়েছি আমি। সন্ধ্যার ভায়োলিন সুরের মতো অতলে হারিয়ে গিয়েছি আমি, ওহু, হারিয়ে গিয়েছি আমি। সবাইকে মনে করতে পারলেও এই আব্রকে তুই আদৌ মনে করতে পারলি না, ওহু। তুই কি কোনোদিনও আমাকে মনে করতে পারবি, ওহু? কখনো? কোনো একদিন, কয়েক মুহূর্তের জন্য হলেও মনে করিস আমায়? তবে একটা আফসোস, ওহু, হয়তো অতীতের পাতায় আর কখনো ফেরা হবে না তোকে নিয়ে নতুন করে। নতুন কোনো স্মৃতি জমে না আর আমাদের মনে। আর যদি জমেও, তাহলে এর পরিণতি হয়তো ভয়ঙ্কর হবে। এবারও হলো না ওহু আর আব্রর শুভ্র দর্শন। কবে ফিরবে আব্র? কি লেখা ছিল সেই মেসেজে? আর কবেই বা দেখা হবে তাদের দুজনের আদতে? ঘুম আসছিল না ওহুর, যার দরুন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। ওহুর যখন ঘুম আসে না, তখন সে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে, রাতের সৌন্দর্য আলাপন করে। মহলের বাগান থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক ওহুর কান পেতে শোনে। অস্বস্তিকর অনুভূতি হচ্ছে ওহুর, কিন্তু কি কারণে সেটাও জানে না। অনেক রাত হয়ে গিয়েছে বিধায় ব্যালকনি থেকে নেমে এসে বিছানায় গা এলিয়ে দিল। দুজনে দু প্রান্ত থেকে একে অপরের কথা ভাবছে, কিন্তু কেউ সেটা জানে না। ওহু জানে না, যার প্রতিচ্ছবি ভেবে অস্বস্তি অনুভব করছিল, সে একটু আগেই তাকে স্মরণ করছিল। আব্রও জানে না, সে যখন ওহুর স্মৃতির কথা ভাবছিল, তখন ওহুও তাকেই স্মরণ করছিল। একজন অশান্ত মন নিয়ে অন্যজনের কথা স্মরণ করতে করতে ড্রাইভিং করে চলছে, অন্যদিকে আরেকজন তার কথা ভুলে তাকে ঘুমানোর চেষ্টা করছে। দুজনের মনে উতলা। রাত পেরিয়ে ভোর সকালের সূচনা হলো। ভোর সকালে ওহুর ঘুম তন্দ্রা ছুটে গেল চেঁচামেচিতে। পালঙ্ক ছেড়ে উঠল, কপালের দুই পাশে চেপে ধরল, পা বাড়ালো নিচতলার দিকে। নিচতলায় পৌঁছাতেই পরখ করল আজমল খান পাহারাদারদের সাথে রাগারাগি করছে। ওহু অন্দরমহল পেরিয়ে বাইরে গেল, দেখল সবাই একসাথে সেখানে জড়ো হয়েছে। একজন পাহারাদারের আকুতি ভরা কণ্ঠস্বর ভেসে আসছে, বড় সাহেব, আমি তো ওনারে জিগাইছিলাম কই যান, উনি তো আমার কথার উত্তরই দিল না। আমি তো ভাবছি ছোট সাহেব সকালের মধ্যেই চলে আসব। আজমল খানের কর্কশ কণ্ঠস্বর। আব্র যখন গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছিল, তুমি আমাকে জানামনি কেন? ওহু বুঝতে পারলো আব্র মাঝরাতে কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে, তাই বড় জেঠু রাগারাগি করছে। আজমল খান আব্রকে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু আব্রর ফোন বন্ধ। অনলাইন অফলাইন কোথাও আব্র নেই। আশরাফ আজমল খানকে সান্ত্বনা দিয়ে মহলের ভেতর নিয়ে চলে গেল। ওহু চলে গেল তার রুমে ফ্রেশ হতে। সকাল 9টার দিকে সবাই মিলে নাস্তা করতে বসলো, আজমল খান ব্যতীত। তিনি অনেক রেগে আছে আব্রর এরূপ কাণ্ডে। খাওয়া শেষ করে ওহু, নিহা এবং আশফি মিলে ছাদে চলে গেল আড্ডা দিতে। সিফার এক্সাম চলছে, ভার্সিটিতে যাবে। আড্ডার মাঝখানে নিহা বলে ওঠে, আচ্ছা, আব্র ভাইয়া কোথায় গিয়েছে? রাতের মধ্যে চলে আসবে তো? আমাদের ট্রিট যেন মিস না হয়। ও ঠোঁট উল্টিয়ে বুলি ছুড়ল, তুই এত পেটুখলি কবে থেকে নিহা? পরক্ষণই আশফি সংলাপ করে উদ্বিগ্ন হয়, আচ্ছা ওহু, তুই কাল রেস পুরোপুরি শেষ না করে চলে এসেছিলি কেন? ওহু আশফির প্রশ্নে হঠাৎ ঘাবড়ে গেল। তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই চলে গেল নিজেদের রুমে।
আব্র ইংল্যান্ডের ফ্লাইট থেকে নামলো সবেমাত্র। চেকিং শেষ করে সামনে পা বাড়াতেই দেখল জিসা আর ডেভিড আব্রর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডেভিড আব্রর পার্টনার, তারা লন্ডনে একই অ্যাপার্টমেন্টে থেকেছে। আব্রর সামনে এগিয়ে এলো। তাদের সন্নিকটে যেতেই ডেভিড জড়িয়ে ধরে বলল, হে ইয়ার, হোয়াটস আপ? দেয়ার ওয়াজ নো প্রবলেম কামিং। আই মিসড ইউ সো মাচ দিস পাস্ট 2 days। আব্র সংক্ষিপ্ত প্রত্যুত্তর করল, আই মিস ইউ টু। জিসা আব্রকে দেখে অনেক খুশি হলো। পরক্ষণেই সবাই কিছুক্ষণ অপেক্ষা করে দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠে চড়ল। একই সময়ের সাথে 2টা ফ্লাইট জার্নি করেছে আব্র, যার দরুন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। ফ্লাইটে নিজের কেবিনে বসে চোখ বুজল। হঠাৎ চোখটা লেগে আসলো। চোখ বুঝতেই কিছুক্ষণ পর আব্র অনুভব করল তার মস্তিষ্কের কল্পনাতে কিছু ভাসছে, কোনো এক অবয়ব, কোনো ঘোলাটে প্রতিচ্ছবি, যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ছোট ছোট এলোকেশ তার কাঁধ অবধি। অন্ধকারে অবয়ব বোঝা না গেলেও বুঝতে পারা যায় তার উপস্থিতি, যা আব্রর ঘুমন্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে, আঁকড়ে ধরেছে তার স্মৃতি।